আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাই যে একটি বিষয় যেখানে সকল পক্ষই আন্তরিক, যেখানে ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের দাবির একটি ধাপ ইতিমধ্যেই পূরণ করা হয়েছে, সেই আন্দোলনকে কেন টেনে টেনে প্রলম্বিত করা হচ্ছে। আজকে দেখুন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের তথাকথিত একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছে, আপনারা দেখুন, তারা প্রথমে বলেছে যে তারা 2008 সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল করা হয়, তারা তাদের আন্দোলন থেকে তাদের 2018 সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল করা হয়, তারা ইস্তফা দেবে আন্দোলন থেকে। আন্দোলনের একটি যৌক্তিক সমাপ্তি তারা টানবে। 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করা হয়েছে, তারা সেখান থেকে তারা অনর্থকভাবে আজকে তাদের আন্দোলন জারি রেখেছে। এরপরে তারা বলেছে কমিশন গঠন করার কথা নির্বাহী বিভাগের কাছে। এর মধ্যে আপনারা জানেন যে হাইকোর্ট বিভাগ একটি পর্যবেক্ষণ দিয়েছে আমাদের নির্বাহী বিভাগের প্রতি, এবং 7ই আগস্ট অ্যাপিলেট ডিভিশনের শুনানি রয়েছে। এখন আবার তারা 180 ডিগ্রি ঘুরে কি বলছে যে আইনসভা নাকি এই বিষয়ে একটি আইন প্রণয়ন করবে। অথচ কোটা সবসময় একটি চলতি বিষয়। কোটা সবসময় নির্বাহী বিভাগ অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বাস্তবতার আলোকে সবসময় সিদ্ধান্ত গ্রহণ করে। কারণ আজকে আমরা জেন্ডার সমতা প্রতিষ্ঠা করার জন্য নারীদের অন্তর্ভুক্তির কথা বলছি। আজকে একটি ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা এবং সকল স্তরের জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আজকে ক্ষুদ্র আমাদের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিসত্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলছি। আজকে প্রান্তীয় অঞ্চলের নিম্নবর্গীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য, তাদের একটি প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটি সুরক্ষামূলক নীতি থাকা প্রয়োজন, সেটি আমরা কথা বলছি। সার্বিকভাবেই এটি একটি পলিসি ডিসকাশনের বিষয়। এটি আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বারবার বলছি, এটি মব জাস্টিস কিংবা স্পট ডিসিশনের কোনো বিষয় নয়। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের রাষ্ট্র পরিচালনার কিছু মৌলিক নিয়মকানুন রয়েছে। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইনসভা প্রত্যেকটিরই সুস্পষ্ট সীমারেখা রয়েছে। এবং বাংলাদেশের ছাত্র সমাজ যুগে যুগে বিচার বিভাগের স্বাধীনতার জন্য, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং সেপারেশন অফ স্টেটস, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ এবং আইনসভার পার্থক্য স্বাতন্ত্রীকরণের জন্য বাংলাদেশের ছাত্র সমাজ লড়াই করছে। আজকে যারা নিজেদেরকে স্বঘোষিত মেধাবী দাবি করছে, তারা কি নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের পার্থক্য জানে না? তারা কি আইনসভা এবং নির্বাহী বিভাগের কাজের মধ্যে যে স্বাতন্ত্র্য রয়েছে, পরিপূরক রয়েছে, সমন্বয় রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে কি তারা অবগত নয়? এবং আমরা আমাদের ছাত্র সমাবেশ থেকে আমরা প্রশ্ন উত্থাপন করেছি যে তারা আসলে চায় কি। তারা বলছে কোটা না মেধা, আবার গণমাধ্যমের বন্ধুদের কাছে তারা বলছে তারা কোটা সংস্কার চায়। এবং এই যে মেধার টেন্ডার নেয়া, এটি আজকে আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছেও আজকে আমরা তুলে ধরতে চাই। কারণ একটি সরকারি নিয়োগ প্রক্রিয়া, এটি আমরা প্রশ্ন হচ্ছে এটি নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ থাকছে কিনা, আমরা একটি যৌক্তিক পলিসি গ্রহণ করছি কিনা, এটি বিষয়। এটি তো মেধা কিংবা অমেধার লড়াই, সেটি নয়। এবং গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আমাদের কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই যে কাদেরকে মেধাবী বলা হচ্ছে এবং কোটা কোথায় প্রয়োগ হয়, এ সম্পর্কে তো আমাদের যারা প্রফেশনাল আন্দোলনকারী, তাদের তো প্রফেশনালি এইসব বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন ছিল। আমাদের গণমাধ্যমের বন্ধুদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই 43তম বিসিএসে আপনারা জানেন যে পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 4,42,832 জন। প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় 5 লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সেখান থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 15,229 জন। 5 লাখ থেকে 15,000, এই 15,000 শিক্ষার্থী কি মেধাবী নয়? এবং শুধু তাই নয়, লিখিত পরীক্ষায় 15,000 শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পরে ভাই গিয়ে 2,163 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। এবং যখন ক্যাডার সার্ভিসে আমরা তাদেরকে নিয়োগ দেই, ঠিক সেই মুহূর্তে কোটার বিষয়টি প্রয়োগ করা হয়। তাহলে এই যে 5 লাখ থেকে যে 15,000 শিক্ষার্থী এসে যে 15,000 থেকে যে 3,000 শিক্ষার্থীর কাছে আরও নিচে শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে, তারা কি মেধাবী নয়? এই যে মেধা এবং অমেধা, কোটা না মেধা, এ ধরনের একটি প্রোপাগান্ডা আমরা পরিচালনা করছি, এটি কি সুস্থতার পরিচায়ক? এটি কি মেধার পরিচায়ক? নাকি মেধার নামে এটি মেধাহীন একটি বিতর্ক আজকে বাংলাদেশের ছাত্র সমাজের উপর এই গুটি কয়েক আন্দোলনকারী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আমরা মনে করি।